আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। নফল নামাজ, রোজা, পবিত্র কোরআন তেলাওয়াত, তাফসীর, জিকির এবং দোয়ার মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র শব বরাত। মাগরিবের নামাজের পর থেকেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ দেশের সব মসজিদে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। ইমামদের বয়ান শোনার পাশাপাশি ইবাদত বন্দিকিতে রাত কাটাচ্ছেন মুসলমানরা। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরায়েজি। মহান আল্লাহ তাআলার অনুগ্রহ লাভের আশায় শবে বরাতের রাতে ইবাদত বন্দিগিতে ব্যস্ত ধর্মপ্রাণ মুসলমানরা। মাগরিবের নামাজের পর থেকেই মসজিদে আসতে শুরু করেন তারা। আজকে শবে বরাতের রাতে সারা বিশ্বে মুসলমানদের জন্য দোয়া করে জানি আল্লাহ সবাইকে সুস্থতা দান করে। আমি চাই যে আল্লাহ যেন আমার আব্বা আম্মুকে সুস্থ রাখে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, আল্লাহ যেন সবাইকে হায়াত দান করে। জীবনে যত গুনাহ আছে মাফ করে দেয়, সবাই যেন সুস্থ থাকে, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করা। পবিত্র শাবান মাসের গুরুত্ব ও করণীয় এবং পবিত্র রমজান মাসের প্রস্তুতি নিয়ে মুসল্লিদের বয়ান করেন ইমামরা। পাশাপাশি চলে পবিত্র কোরআনের তাফসীর। সকল রাতে আল্লাহ তাআলা দুনিয়ার কাজে আসেন, এরপর বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরা, ভাই কে আছো আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। আল্লাহ তাআলা ক্ষমা করবেন সকল রাতে, এই রাতকে আপনি বাদ দিবেন কেন? অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকল মুসলমান সহ সকল ধর্মের মানুষ যেন সুখে শান্তিতে থাকে। অতীতের গুনাহ এবং সবকিছু যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত রাখে এবং আমাদের বাংলাদেশের মানুষদেরকে যেন হেফাজত করে। ধর্মপ্রাণ মুসলমানদের কেউ মসজিদে, কেউ বাড়িতে থেকে নফল নামাজ আদায়ের পাশাপাশি কোরআন তেলাওয়াত করেন। অনেকে কবরস্থানে গিয়ে মৃত স্বজনদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এছাড়া পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে বাড়িতে বাড়িতে মাংস, হালুয়া, রুটি সহ নানা খাবার তৈরি এবং আত্মীয় স্বজন, প্রতিবেশী ও গরিবদের মাঝে বিতরণ করা হয়। পবিত্র শবে বরাত তথা লাইলাতুন নিসফে শাবান মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে। মাত্র 15 দিন পরই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। তাই এই রাত থেকে কার্যত রমজানের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দেন মুসলমানরা। আমাদের বাংলাদেশে এবং ভারত মহাদেশে শবে বরাত বলে যে বিষয় চালু রয়েছে, এটি কোরআন হাদিসে নেই এই নামে। নাজিব ফরায়েজি, আরটিভি, ঢাকা। শবে বরাত পালনের খবর জানাতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, এই শবে বরাতের রাতকে কেন্দ্র করে মুসলমানরা দোয়া প্রার্থনা করেন, সারা রাত নামাজ পড়েন। আপনি আছেন বায়তুল মোকাররমে, সেখানকার পরিস্থিতি একটু জানতে চাই। রিদওয়ানা, ধন্যবাদ আপনাকে। যে মাগরিবের পর থেকেই আসলে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে শুরু হয়েছে দোয়া মাহফিল এবং আমরা ঠিক দেখছিলাম মাগরিবের কিছুক্ষণ পরপরই এখানে ধর্ম উপদেষ্টা এসেছিলেন। তিনি যেমনটা বলছিলেন তার বক্তব্যে যে হারাম ইনকাম, যে হারাম আয়ের যে যারা করেন তাদের দোয়া কবুল হবে না এবং যারা এই দেশ থেকে বিশেষ করে হারাম ইনকামের মাধ্যমে বাড়ি গাড়ি তৈরি করেছেন, বিদেশে অর্থ পাচার করেছেন, তাদের দোয়া কবুল হবে না এবং তাদেরকে একসময় আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ইসলামের আলোকে তিনি এমন বক্তব্য কিন্তু এখানে দিয়েছিলেন। পাশাপাশি যারা ইসলামিক বক্তা রয়েছেন তারা বিশেষ করে বাংলাদেশের যে সম্প্রীতি, এই সম্প্রীতি যাতে নষ্ট না হয়, ধর্মীয় যে সম্প্রীতি রয়েছে সেই সম্প্রীতিকে কেন্দ্র করে যাতে কেউ উশৃঙ্খল কোনো পরিবেশ তৈরি করতে না পারে, সেই বিষয়টির উপরও কিন্তু ইসলামিক বক্তারা সবচেয়ে বেশি জোর দিয়েছেন। আমরা বেশ কিছু মুসল্লির সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু একই কথা বলেছেন যে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে কোরআন এবং হাদিসের আলোকে তাদের জীবন ধারণের জন্য আল্লাহর কাছে আজকে তারা এই পবিত্র শবে বরাতে শুধু একটি ফরিয়াদ করছেন যে যাতে এই দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সবাই যাতে সুষ্ঠুভাবে তাদের ধর্মীয় যে রীতিনীতি আচরণ রয়েছে সেগুলো যাতে পালন করতে পারেন। আমরা কিছুক্ষণ আগেই এখানে মোনাজাত হয়েছে, মোনাজাতেও কিন্তু এমনটি ইসলামিক যিনি মোনাজাত পরিচালনা করছিলেন তিনি এমনটি বলছিলেন যে আমাদের ইসলামিক যে সম্প্রীতি সেটি যাতে বজায় থাকে। এই ইসলামিক ফাউন্ডেশনের আজকের যে কার্যক্রম সেটি শুরু হবে কিন্তু আবার ঠিক রাত 2:30 থেকে এবং সেটি চলবে ফজরের পর পর্যন্ত এবং ফজরের শেষে নামাজের শেষে কিন্তু এখানে সবশেষ যে মোনাজাতটি হবে সেই মোনাজাতটি পরিচালনা করবেন
করবেন। বায়তুল মোকাররমের যিনি খতিব তিনি কিন্তু পেশ ইমাম যিনি রয়েছেন তিনি এই মোনাজাতটি পরিচালনা করবেন এবং সেখানে তারা শেষবারের মতো এই রজনীতে আল্লাহর কাছে হাত তুলে তাদের ফরিয়াদ জানাবেন। রিদওয়ানা, এই ছিল আমার কাছে বায়তুল মোকাররম থেকে। আশিক, ধন্যবাদ আপনাকে। জিকির আসকারে টঙ্গীর তুরাক তীরে চলছে তাবলিগ জামায়াতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে অংশ নিচ্ছেন নিজামুদ্দিন মার্কাজ বা সাদ অনুসারীরা। ইজতেমায় হাজির হতে পেরে খুশি মুসল্লিরা, চান বিভক্তি দূর হোক। আর সামাজিক মাধ্যমে গুজবের প্রেক্ষিতে নিরাপত্তা জোরদার করার কথা জানান গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান। অরণ্য গফরের রিপোর্ট। কাঁধে গাট্টি বচকা ও মুখে আল্লাহর জিকির সঙ্গী করে ইজতেমা ময়দানে হাজির হন মুসল্লিরা। বাদ ফজর নিজামুদ্দিন মার্কাজের আব্দুস সাত্তারের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। পরে তাঁবুতে তাঁবুতে চলে তালিম ও নসিহত। একদিকে দুপুরের খাবার আয়োজন, অন্যদিকে তালিম ও জিকিরে ফুটে ওঠে দিনী মেহনতের চিত্র। 64 জেলার তাবলিগের সাথী সমর্থকরা হাজির হয়েছেন এ পর্বে। যদিও অন্য পক্ষের অপপ্রচারের মুখে পড়ার অভিযোগ অনেকের। দাওয়াতি মেহনতের কৌশল রপ্তের পাশাপাশি সওয়াবের আশা ইজতেমায় আসা মুসল্লিদের। কিভাবে আমরা আল্লাহর হুকুম এবং নবীর সুন্নত তরিকে আমরা চলতে পারি এই বিষয়ে জানা এবং আল্লাহর রাস্তায় বাইরে হওয়া কিভাবে বাইরে হতে পারি এই বিষয়ে এজন্য আসা ইজতেমায়। মূলত এক প্লেটে আমরা খানা খাইছি, এখন তারা কোনটা বুঝা তাদেরকে কে হটাইছে তাদেরকে আমাদেরকে আমরা বলতে পারি না। সকলে একসাথে আমরা জামাত করার তৌফিক দান করুক এবং একসঙ্গে আমরা কাজ করতে চাই। তাদের যদি মাওলানা সাদ সাহেবের এটা ভালো না লাগে, নিজামুদ্দিন ভালো না লাগে, ঠিক আছে তারা মেহনত করুক, কিন্তু এই জামাতকে কেন তারা আজকে বাধা দেয়? জুমার নামাজে শরিক হন সাধারণ মুসল্লিরাও। ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্দুলাভি। 48টি দেশের মুসল্লি এবারের পর্বে অংশ নিচ্ছে বলে জানায় তাবলিগ কর্তৃপক্ষ। আমরা পুরো পৃথিবীকে এই মেসেজটা এখান থেকে দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এখানে ইজতেমা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, একদম সিকিউরভাবে আমানের সাথে। ইজতেমা ঘিরে নানা গুজব চললেও নিরাপত্তায় কোনো ঘাটতি নেই বলে জানান পুলিশ কমিশনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে জিনিসটি প্রচার হচ্ছে ওইটি যদি নাও প্রচার হতো আমাদের সতর্কতার কোনো ঘাটতি থাকতো না। আমরা সতর্ক আছি, ঘাটতি আমাদের একটু নজরদারি অবশ্যই থাকবে, আমরা নজরদারি রেখেছি। বয়ান, তালিম ও জিকির আসগারে রোববার পর্যন্ত মগ্ন থাকবেন ইজতেমার মুসল্লিরা। অরণ্য গফুর, আরটিভি, টঙ্গী। কারো কথায় প্রভাবিত হয়ে নির্বাচন নিয়ে টালবাহানা না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে হাত মিলিয়ে একটি বিশেষ রাজনৈতিক দল সিন্ডিকেট করে বাজার অস্থির করে রেখেছে বলেও অভিযোগ তার। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নতুন সদস্য নেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থে কেউ যাতে আওয়ামী লীগের লোকজনকে সদস্য না করে সেদিকে তীক্ষ্ণ নজর রাখার আহ্বান তার। আওয়ামী লীগের কিংবা সুযোগ সন্ধানে কিছু লোক এই সময় দলে নতুন করে সদস্য হওয়ার চেষ্টা করবেন, তাদের উপর সংরক্ষণ করা যাবে না। গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি নির্বাচন চাইলেও হীন স্বার্থে একটি দল নির্বাচন বিলম্বিত করতে সরকারকে বিভ্রান্ত করছে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বর নির্বাচন দিন। এখন থেকে আমাদের কাজ হবে ওই ধরনের ভণ্ড রাজনৈতিক দলগুলোকে জনগণের সামনে উন্মোচন করে দেওয়া। সরকার বাজার সিন্ডিকেট দমন করতে পারছে না অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সারা দেশে ডেভিল খুঁজে বেড়াচ্ছে, অথচ তাদের হাতের কাছেই রয়েছে প্রকৃত ডেভিল। সিন্ডিকেট তাদের কাজ বন্ধ করে নাই। সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই। ফেসিবাদ পতনে কোনো বিদেশি শক্তি নয়, দেশের মানুষের আত্মত্যাগী শেখ হাসিনার পতন হয়েছে বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। ভারত, আমেরিকা, চায়না, রাশিয়া সকল বৃহৎ রাষ্ট্রগুলোকেই আমরা আমাদের উন্নয়ন অংশীদার মনে করি। এই বছরের শেষের দিকেই সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে ওই বৃহৎ শক্তিগুলো
সহযোগিতা চাই। এছাড়া পবিত্র শবে বরাত উপলক্ষে নয়াপল্টনে মিলাদুদ্দোয়া মাহফিলে রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন বিলম্বিত করতে ফেসিবাদের দোসররা নানা ধরনের অস্থিরতার চেষ্টা করছে। আগে জাতীয় সংসদ নির্বাচন দিন। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। কালো টাকা ও পেশি শক্তির প্রভাবমুক্ত ভোট উদযাপনে জাতীয় নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেল নরসিংদীতে কর্মী সম্মেলনে তিনি এমন মন্তব্য করেছেন। জামায়াত আমির বলেন, গণহত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন এখন জাতীয় দাবি। জামায়াতে ইসলাম এসব দাবির সঙ্গে একমত। ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা নত না করার অপরাধে জামায়াতে ইসলামের নিবন্ধন এবং প্রতীক বাতিল করা হয়েছিল, এখনও তা ফেরত না দেয়া জুলুমে শামিল বলেও মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। অবশ্যই নির্বাচন হতে হবে বাংলাদেশ, কিন্তু যেন তেন মার্কা নির্বাচন এই জাতি চায় না। নির্বাচনের মতো নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন চায়, যেই নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না, এমন একটা নির্বাচন আমরা চাই। রাষ্ট্র সংস্কার নিয়ে শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর হাইকোর্ট গেটের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনে নিহতদের শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকার দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায় জানিয়ে আদিলুর রহমান বলেন, নতুন ব্যবস্থায় বাংলাদেশে ফ্যাসিবাদ আর মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। 90 এবং 24-এর স্বৈরাচার পতন আন্দোলন একই সূত্রে গাঁথা বলেও উল্লেখ করেন তিনি। এজন্য সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপদেষ্টা আদিলুর রহমান। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না। গণহত্যার দায়ে জাতীয় নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় এই দাবি জানিয়েছেন তিনি। এ সময় 24-এর গণ অভ্যুত্থানকে আইনি বৈধতা না দেয়ায় ভারত থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেন বিচারপতি AFM আব্দুর রহমান। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে দেখব। স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে জুলাই অভ্যুত্থান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি তোলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক। বলেন, গণহত্যার দায়ে স্বৈরাচার আওয়ামী লীগকে বিচারের মধ্য দিয়ে যেতে হবে। এই নির্বাচনের আগেই তাদের যদি নিবন্ধন বাতিল করতে বাংলাদেশের মানুষ সচেষ্ট না হয়, তাহলে এই যে আমাদের আপকামিং যে নির্বাচন রয়েছে, জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। ছাত্র নাগরিকের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আদর্শিক বিভাজন থাকবে না জানিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরাতে প্রয়োজন গণপরিষদ নির্বাচন। আওয়ামী লীগকে বিচারিক জায়গায় নিয়ে আসুন এবং নির্বাচন পার্লামেন্টারি ইলেকশনে না গিয়ে একটি গণপরিষদ নির্বাচনের দিকে আমরা কিভাবে যেতে পারি সেই বিষয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক মহলগুলোকে সক্রিয় হওয়ার আহ্বান জানাচ্ছি। জুলাই আগস্ট বিপ্লবের লিখিত স্বীকৃতি না থাকায় ষড়যন্ত্র হচ্ছে বলে জানান বিচারপতি AFM আব্দুর রহমান। বিপ্লবে কোন লিগাল ডকুমেন্ট তৈরি হয়নি দেখে নতুন একটা ন্যারেটিভ চালু হয়েছে ভারত থেকে। বলা হচ্ছে 5 তারিখে রাস্তায় সমস্ত জঙ্গিরা নেমেছিল। বিপ্লবের স্বীকৃতি দিতে আর গড়িমসি না করার আহ্বান তার। নতুন সংশোধন করে যে এটাকে চালু রাখুক, আপত্তি নেই। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের সরকার পতনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না। ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাংলাদেশ এবং ডিপ স্টেট প্রসঙ্গ এড়িয়ে যান দুই নেতাই। বিস্তারিত বিনিয়ামিন রিপোর্টে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ওয়াশিংটন সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তিনি। ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। বাইডেন প্রশাসনের সময় বাংলাদেশের ক্ষমতার পালাবদলে মার্কিন ডিপ স্টেট নীতি জড়িত থাকা নিয়ে প্রশ্ন তোলেন এক ভারতীয় সাংবাদিক। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে ডেমোক্র্যাট ঘেঁষা জুনিয়র সোরসের বৈঠকের বিষয়টিও তুলে আনেন ওই প্রশ্নকর্তা। জানতে চান ডোনাল্ড ট্রাম্পের অভিমত। What you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration. জবাবে বাংলাদেশের সরকার পতনে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না বলে জানান ডোনাল্ড ট্রাম্প। এ সময় পাশে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে ইঙ্গিত করে বলেন, বাংলাদেশ ইস্যু নিয়ে বহুদিন ধরে কাজ করছেন তিনি। সত্যি বলতে বিষয়টা নিয়ে শত শত বছর ধরে কাজ চলছে। এ নিয়ে আমি পড়েছিলামও, তাই আমি বাংলাদেশ প্রসঙ্গে উত্তরের ভার মোদির উপরেই ছাড়ছি। তবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিষয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পরিবর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা শুরু করেন তিনি। রাষ্ট্রপতি পুতিন কো উনকি মौजूदगी में कि ये समय युद्ध का नहीं है। বৃহস্পতিবার রুদ্ধদ্বার বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি। বৈঠকে তেল গ্যাস আমদানি, অস্ত্র ও সামরিক সরঞ্জাম সহ বেশ কিছু বিষয়ে বাণিজ্য চুক্তির সিদ্ধান্ত নেন তারা। এছাড়া অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ভারতের কাছ থেকে আরও সাহায্য চান ট্রাম্প। বৈঠকের আগে ইলন মাস্ক, মাইকেল ওয়াল্টস ও তুলসী গ্যাবার্ড সহ ট্রাম্প প্রশাসনের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন মোদি। বিন ইয়ামিন, RTV। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে, নয়তো সাধারণ মানুষ ক্ষমা করবে না। দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সম্মেলনের ফাঁকে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা বলেন, পতিত হাসিনা সরকারের সব নাটের গুরুকে বিচারের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেয়া হবে না। হাসিনাকে বিচারের আওতায় আনতে ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করার কথা জানিয়ে মোহাম্মদ ইউনুস বলেন, হাসিনা ও তার সমর্থকরা কি করেছে তার অনেক প্রমাণ জাতিসংঘ নথিবদ্ধ করেছে। এ সময় হাসিনার বিরুদ্ধে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাই কমিশনারের প্রতিবেদন সহ অসংখ্য প্রমাণ আছে বলেও জানান অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বিকেল 5টায় তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে দুবাই বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমেদ বেলহুল আল ফালাসি। দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগদানের পাশাপাশি সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশি নাগরিকদের উপর ভিসা নিষেধাজ্ঞা, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, চট্টগ্রাম বন্দরে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা এবং ক্রীড়া ও শিক্ষা সম্পর্ক জোরদার সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। ঋতুর দোলায় চড়ে এলো ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ফাগুনের রঙিন পরশ আর সাদা মেঘের পালে এলোমেলো হাওয়া জানান দিচ্ছে ঋতুরাজের আগমনী। বসন্তের সাথে ভাব জমিয়ে হাতে হাত রেখে পালিত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের বসন্ত বরণের বর্ণিল আয়োজন ঘুরে এসে জানাচ্ছেন শাকিলা করিম। ক্যামেরায় ছিলেন শফিকুল আলম। ভোরের এই আলো মুগ্ধতা ছড়িয়ে স্বর্গীয় সৌন্দর্যে জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। প্রকৃতির এই অপরূপ রঙের সাজ দেখে চোখ জুড়িয়ে যায়। ইট, কাঠ আর কংক্রিটের শহুরে জীবনে বসন্ত বলতে এর চেয়ে বেশি প্রকৃতির ছোঁয়া মেলা কষ্টসাধ্য বটে। দিনটিতে যান্ত্রিক রাজধানীবাসীকে ফাগুনের ছোঁয়া দিতে প্রতি বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এই আয়োজন। সকাল থেকেই বকুলতলায় হাজির ছেলে বুড়ো থেকে সব বয়সী মানুষ। এখানে নাচলে মনে হয় না বসন্ত পালন করা হইতাছে। থাকি বিদেশে, তো এটা আমার খুবই ভালো লাগছে অনুষ্ঠানটা। হলুদ শাড়ি, রঙিন পাঞ্জাবি আর ফুলের মালা পরে ফাল্গুনের প্রথম দিনকে স্বাগত জানান তরুণ তরুণী সহ সকলে। মাম্মি দাদির সাথে ঘুরতে। এই সময়
সময়টা মানে শীতের তীব্রতা কাটানোর পরে যে সুন্দর একটা পরিবেশ হয়, এটা উদযাপন করাটা আসলে খুবই দারুণ। ফাগুনের রঙে এবারও আবির মেখে দিল বিশ্ব ভালোবাসা দিবস। দুই উপলক্ষ মিলে উৎসবপ্রিয় বাঙালির কাছে আরো রঙিন এই দিনটি। পয়লা ফাল্গুন হলো ভালোবাসারই একটা রূপ। তো কাজে আমার মনে হয় দুইটা মিলেমিশে একাকার, দুটাকে আলাদা করার কোনো সুযোগ নাই। বাঙালিরা সুযোগ সন্ধানী, যখন বসন্ত আর ভালোবাসা একসাথে পাই তখন তো দুইটাই উদযাপন করতে হয়। একজন আরেকজনের প্রতি রেসপেক্ট থেকে যে ভালোবাসাটা আসে সেটাই হচ্ছে মূলত আসল ভালোবাসা। মনোমালিন্য থাকতে পারে কিন্তু সেটা ক্ষণস্থায়ী হতে হবে। আমাদের 25 বছর দাম্পত্য জীবনে আমাদের এই ভালোবাসাই আমাদেরকে ঘিরে রেখেছে। একজন আরেকজন অপরের পরিপূরক, এটাই ভালোবাসা। বিদায় নিয়েছে শীতের রুক্ষতা, প্রকৃতিতে লেগেছে বসন্তের রং। আজ বিশ্ব ভালোবাসা দিবসও। বিশ্ব ভালোবাসা দিবস এবং বসন্ত এই দুয়ে মিলে প্রকৃতি এবং মানব হৃদয় দুটি যেন রাঙিয়ে তুলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শাকিলা করিম, RTV। ফাগুনের হাওয়া আর ভালোবাসার প্রাণোচ্ছ্বাসে ভরে উঠেছে বইমেলা প্রাঙ্গণ। বাহারি রঙের পোশাক আর ফুলের সাজে প্রাণের মেলাকে রাঙিয়ে তুলেছেন পাঠক দর্শনার্থীরা। ছুটির দিনে উৎসবে রূপ নিয়েছে অমর একুশে গ্রন্থমেলা। অন্যান্য দিনের তুলনায় পাঠকদের সরব উপস্থিতি আশান্বিত করছে লেখক প্রকাশকদের। পাঠকরা পছন্দের বই কিনতে ভিড় জমাচ্ছেন স্টলে স্টলে। বইয়ের সঙ্গে সম্পৃক্ততা বাড়লে তবেই আগামীর প্রজন্ম আলোকিত হবে বলছেন লেখক প্রকাশকরা। বই আসলে না পড়লে মানুষ নিজেদেরকে জানবে না, পরিবেশটা জানবে না, আমাদের সমাজ সম্পর্কে জানবে না। এই জন্য বইটা সবসময় পড়া উচিত। মানসিকভাবে সুস্থ থাকা যেটা একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট হচ্ছে বই পড়লে অনেক কিছু জানা যায়। অনেক ভালো লেগেছে, শিখেছি যে কোনো ভিডিও গেম খেলবো না মোবাইলে, মাঠে গিয়ে হচ্ছে আমরা খেলা খেলবো। এটা হচ্ছে বেলিয়ান লাভ, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রোমান্টিক উপন্যাস, আর এটা হচ্ছে থ্রিলার উপন্যাস, সাইকো থ্রিলার। জীবনের সাথে যে প্রেমের একটা সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো নিয়ে এই বইয়ে বলার চেষ্টা করেছি। 6টা গল্প আছে শিশুদের উপযোগী করে লেখা, 6টা গল্প 6 রকমের। রমজানের আগেই কমল ছোলা সহ সব ধরনের ডালের দাম। কয়েকদিনের ব্যবধানে 20 টাকা কমে ছোলা বিক্রি হচ্ছে 110 টাকা কেজি দরে। অন্যান্য ডাল বিক্রি হচ্ছে 70 থেকে 120 টাকার মধ্যে। বাজারে এখনও সংকট কাটেনি সয়াবিন তেলের। বিক্রেতাদের দাবি, চাহিদার সামান্য তেল দিচ্ছে কোম্পানিগুলো। 20 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে শীতকালীন সবজি। দাম বেড়েছে ব্রয়লার মুরগি এবং গরুর মাংসের। কেজিতে 5 টাকা বেড়েছে আলু এবং পেঁয়াজের দাম। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। গ্যাস সংকটের কারণে দীর্ঘ 13 মাস বন্ধ থাকার পর আবারও উৎপাদন শুরু করেছে জামালপুরের যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। তবে পুরোপুরি উৎপাদন কার্যক্রমে যেতে 5 থেকে 7 দিন সময় লাগবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেন যমুনা সার কারখানার উপপ্রধান প্রকৌশলী মোহাম্মদ ফজলুল হক। কারখানা কর্তৃপক্ষ জানায়, যমুনা সার কারখানায় নিরবচ্ছিন্নভাবে সার উৎপাদনের জন্য দৈনিক 42 থেকে 43 PSI গ্যাসের প্রয়োজন। গ্যাস সংকট দেখিয়ে 2024 সালের 15 জানুয়ারি উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাসের চাপ বাড়িয়ে দেয় কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়। খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই যাওয়া বাংলাদেশ ক্রিকেট দল আজ একদিনের বিরতিতে বিশ্রাম নিচ্ছে। এদিন বাংলাদেশ সময় সকাল 7:15টার দিকে দুবাই পৌঁছে 5 তারকা হোটেল দ্য ময়দানে উঠে নাজমুল হোসেন শান্তর দল। কাল থেকে শুরু হবে দলের অনুশীলন। এদিন বিমানবন্দরে টাইগারদের বরণে চোখে পড়েনি কোনো আয়োজন। দুবাই থেকে SM শাফায়েতের তথ্যচিত্রে রাফি আমিনের রিপোর্ট। আর মাত্র দিন কয়েক পরেই পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। আসরে অংশ নিতে দুবাই পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার রাত 1টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমরা। সারা রাত ভ্রমণের পর বাংলাদেশ সময় সকাল 7:15টার দিকে দুবাইয়ে পা রাখেন ক্রিকেটাররা।
তবে দুবাই বিমানবন্দরে টাইগারদের বরণে চোখে পড়েনি কোনো আয়োজন, এমনকি ছিল না বাড়তি প্রোটোকল। শুধু তাই নয়, সৌম্য মিরাজদের টিম বাস ধরতে সাধারণ যাত্রীদের মতোই হাঁটতে হয়েছে লম্বা পথ। অবশ্য এতে খুব একটা বিরক্তি ভাব দেখা মেলেনি শান্ত সৌম্যদের চেহারায়। হাসি মুখেই মিটিয়েছেন ভক্তদের সেলফি আবদার। সবশেষ টিম বাসে উঠে হোটেলের পথ ধরেন মিরাজরা। ভ্রমণ ক্লান্তি দূর করতে এদিন বিশ্রাম নিবে দল। কাল থেকে শুরু হবে অনুশীলন। 20 ফেব্রুয়ারি ভারত ম্যাচের মধ্য দিয়ে শিরোপা মিশনে নামবে মিরাজ মুশফিকরা। পরের ম্যাচ রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে 24 তারিখ। একই ভেন্যুতে 27 তারিখ স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। রাফি আমিন, RTV। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।